আইটিআই ভর্তি 2026 আমাদের পশ্চিমবঙ্গ আইটিআইতে ভর্তির যে ফর্ম ফিল আপ তো আমাদের অনেক দিন আগে শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস, মানে এখানে আমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে তারপরে কিভাবে আমাদের মেরিট তৈরি হবে, তারপরে আমাদের কোন কোন কলেজগুলো এবছর আছে এই 2026-এ, এ নিয়ে কিন্তু ডিটেলস নোটিশ এর আগে আসেনি। এবং এই নোটিশটা দেখো আমাদের সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ। এবং এটা আমরা বলবো যে এই যে নোটিশ বা এই যে ইনফরমেশন ব্রোশিওরটা আমাদের এবছরে এসেছে, এটাই হচ্ছে কি আমাদের ফুল বা ফাইনাল কিন্তু নোটিশ। মানে এই নোটিশের ওপর ভিত্তি করে আমাদেরকে সব কিছু করতে হবে। এখানে যে কলেজগুলো বা যে ইনস্টিটিউটগুলো আর কি আমাদের দেওয়া আছে, এই ইনস্টিটিউটের বাইরে কিন্তু তোমরা অন্য কোনো ইনস্টিটিউটে আমাদের পশ্চিমবঙ্গে ভর্তি হতে যাবে না। কেননা অন্য যদি তোমরা ইনস্টিটিউটে ভর্তি হতে যাও এই ইনস্টিটিউট বাদে, তাহলে সেই ইনস্টিটিউটগুলো কিন্তু ফেক হবে। ওকে, তো এখানে যে ইনস্টিটিউটের লিস্ট দেওয়া আছে সেটা দেখে কিন্তু তোমরা এবছর ভর্তি হবে। যদি তোমরা কেউ প্রাইভেটে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই বলবো এই ইনফরমেশন ব্রোশিওর আমাদের আগস্টের যে আর কি এই 2026-এর যে ইনফরমেশন ব্রোশিওরটা আছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, কালকেই দিয়ে দিয়েছি। তো ওখানে কিন্তু যে সকল তোমরা প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ যেগুলো তোমরা দেখছো, সেগুলোতে তোমরা ভর্তি অবশ্যই হতে পারো, বাট এর বাইরে কিন্তু তোমরা কেউ ভর্তি হতে যেও না, নচেত কিন্তু সেটা ঠিক হবে না। ওকে, এবং এখানে দেখো, এখানে এই ব্রোশিওরে আমাদের যা তথ্য দিয়েছে সব তথ্য সম্পর্কে আমি তোমাদের অলরেডি বলেছি, বাট তারপরেও যেহেতু আমাদের এই 2026-এ ফুল এবং ফাইনাল একটা নোটিশ আমাদেরকে জারি করেছে আমাদের নতুন ওয়েবসাইটের তরফ থেকে, আমাদের সরকারি ওয়েবসাইট admission.sd.wb.gov.in, এবং এই ওয়েবসাইটটাই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের মেইন ওয়েবসাইট। তো এই ইনফরমেশন ব্রোশিওরে কী কী বলেছে একটু আমরা তথ্যগুলো দেখে নিয়ে নিই। দেখো, এখানে প্রথমে তোমরা দেখছো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং ইনফরমেশন ব্রোশিওর। তারপরে আমরা যদি নিচের দিকে দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট 2026, এবং ফর অ্যাডমিশন টু গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক, পিপিপি, গভর্নমেন্ট আইটিআই, প্রাইভেট আইটিআই ফর দ্য সেশন, এখানে আগস্ট 2026। এখানে দেখো, এটা দেখো, এই যে ওয়েবসাইটটা তোমরা দেখছো এটা কিন্তু হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এর বাইরে গিয়ে কোথাও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে না, সেটা কিন্তু ভুল হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে শুরু করে তোমরা কিভাবে করবে না করবে এ নিয়েও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো পরের পেজে, দেখো আমাদেরকে বলছে ইন্ট্রোডাকশন এখানে দিয়ে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম, এখানে এলিজিবল ক্যান্ডিডেট সম্পর্কে আমাদেরকে বলেছে যে কারা কারা এলিজিবল আছো না আছো, এলিজিবিলিটি ফর অ্যাপ্লিক্যান্ট এখানে দেওয়া আছে। এবং এটা একটু আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি, যদিও এগুলো আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে এখানে আমাদের কি কোয়ালিফিকেশন লাগবে, কারা তোমরা ভর্তি হতে পারবে, কারা পারবে না, যারা আইটিআইতে অলরেডি ভর্তি হয়েছো তারা পারবে কি না, এ নিয়ে অলরেডি বলেছি। এবং এ নিয়ে আমি তোমাদেরকে, তোমরা যদি চাও তো আমি নেক্সট একটা ভিডিওতে জানাবো, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এখানে এজ লিমিটটা আমি তোমাদের বলে দিই যে এজ লিমিট আমাদের কী আর কি লাগবে। তো এজের ক্ষেত্রে দেখো, মানে বয়সের ক্ষেত্রে আমাদেরকে বলছে যে শুড অ্যাটেইন অ্যাট লাস্ট এখানে 14 ইয়ার অফ এজ অ্যাজ অন 1/8/2026, 1/8/2026 অনুযায়ী দেখো তোমার যে মিনিমাম বয়স সেটা 14 বছর হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবং এটা হচ্ছে গিয়ে 14 বছর যারা তোমরা সবেমাত্র মাধ্যমিক দিলে তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো তোমাদের বয়স যেটা হয়েছে কিনা, বা তোমরা যারা সবেমাত্র 8 পাস করলে এরকম যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকো এবং তোমরা যদি এই ভিডিওটা দেখো, তো সেক্ষেত্রে তোমাদের বয়সটা দেখে নিয়ে নাও যে তোমাদের বয়স 14 বছর হয়েছে কিনা। বর্ন বিফোর 1/8/2012, দেয়ার ইজ নো আপার এজ লিমিট। ওকে, মানে বয়সের ম্যাক্সিমাম কোনো বয়স এখানে আমাদের লেখা নেই, ম্যাক্সিমাম তোমাদের বয়স যেটাই আছে 40, 50 যাই আর কি থাকুক না কেন, এরকম কোনো এখানে আমাদের লেখা নেই। তো
ওপরের কোনো বয়সের কোনো সর্বোচ্চ কোনো বয়স কিন্তু এখানে আমাদেরকে বলে দেয়নি, তবে সর্বনিম্ন হচ্ছে গিয়ে তোমাদের 14 বছর অবশ্যই লাগবে যদি তোমাদের 1/8/2026 অনুযায়ী হয়ে থাকে, বা তোমাদের জন্ম তারিখটা যদি 1/8/2012 আগে পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কেও আমি অলরেডি বলেছি, তারপরেও এখানে একটু বলে দিই তোমাদেরকে যে দেখো আমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দুটো আমরা এখানে গ্রুপ দেখতে পাই আইটিআইতে আমাদের, একটা হচ্ছে গিয়ে ই গ্রুপ আর একটা হচ্ছে গিয়ে আমাদের এম গ্রুপ। এম গ্রুপ ট্রেডের ক্ষেত্রে আমাদের যে কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট আমাদের লেগে থাকে, এবং ই গ্রুপ যে আর কি আমাদের ট্রেড আছে এখানে ভর্তির ক্ষেত্রে আমাদের 8 পাস কিন্তু আমাদের লেগে থাকে। এবং এখানে দেখো তোমাদেরকে বলে দিয়ে দিই যে যাদের তোমাদের ক্যান্ডিডেট হ্যাভিং বিন পাস মাধ্যমিক or equivalent examination without mathematics and physical science as subject will not be এখানে অ্যাডমিশন টু দ্য ট্রেড অফ ইঞ্জিনিয়ারিং গ্রুপ। আমি অলরেডি বলেছি তোমাদেরকে যে তোমরা যারা ফিটার ট্রেডে ভর্তি হতে চাও, ইলেকট্রিশিয়ান ট্রেডে ভর্তি হতে চাও, বা আমাদের যত আর কি ইঞ্জিনিয়ারিং ট্রেড আর কি আছে সেই সকল ট্রেডে ভর্তির ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের মাধ্যমিকে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতেই হবে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই সকল ট্রেডে তোমরা ভর্তি হতে পারবে, আর যদি তোমাদের না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সকল ট্রেডে ভর্তি হতে পারবে না। তোমরা নন ইঞ্জিনিয়ারিং যে সকল ট্রেড আছে সেগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিক্যান্ট ইজ এলিজিবল ফর অ্যাপ্লাইং বোথ এম গ্রুপ অ্যান্ড ই গ্রুপ of trade, however they have to apply as per eligibility criteria both groups, okay, of both groups। মানে তোমরা যদি চাও তোমরা এম গ্রুপের ট্রেডেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, তোমরা যদি চাও তোমরা ই গ্রুপের ট্রেডেও ভর্তি হতে পারো, মানে দুটো গ্রুপেরই তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো, ওকে, যদি তোমাদের কাছে কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে। তো এম গ্রুপ এবং ই গ্রুপ দুই গ্রুপের ক্ষেত্রেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমি এম গ্রুপের ফর্ম ফিল আপ করতে চাই এবং ই গ্রুপেরও ফর্ম ফিল আপ করতে চাই, তো দেখো অবশ্যই কিন্তু তুমি পারবে, দুটো ফর্মই ফিল আপ করতে পারো যদি তোমার কাছে কোয়ালিফিকেশন থেকে থাকে। এরপরে আমাদেরকে বলছে যে মেরিট প্যানেল অফ অ্যাপ্লিক্যান্ট ফর, এটা দেখো এটা সম্পর্কেও আমি তোমাদেরকে অলরেডি বলেছি, এবং এই মেরিট লিস্ট তোমাদের কিভাবে তৈরি হবে, তোমাদের নাম্বার কিভাবে ক্যালকুলেশন হবে আমি এ নিয়ে অলরেডি তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়েছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে দেখো আমি তোমাদেরকে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিয়ে নাও যে তোমাদের মেরিট ঠিক কীভাবে তৈরি হবে, তোমাদের মাধ্যমিকে যে নাম্বার আছে সেটা কিভাবে নিয়ে তোমাদের র্যাঙ্ক কার্ডটা তৈরি হবে সেটা ওখানে বলে দিয়ে দিয়েছি ভালো করে, ওকে। নেক্সট পেজ দেখো আমাদেরকে বলছে যে প্রসিডিওর টু ফিল আপ অনলাইন ফর্ম, অনলাইন তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এ নিয়েও আমি তোমাদেরকে অলরেডি বলেছি, তো এ নিয়ে আর আমি তোমাদের বলে কোনো সময় নষ্ট করতে চাই না। পরের পেজে আমি চলে যাব, তার আগে পেজটা একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিই। আর হ্যাঁ, এখানে দেখো আমাদেরকে বলছে যে অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে কত দিতে হবে। তো দেখো ফর্ম ফিল আপ বাবদ বা যেটাকে আমরা অ্যাপ্লিকেশন ফি বলবো, তো অ্যাপ্লিকেশন ফি বাবদ প্রত্যেক ক্যান্ডিডেটকে, যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার কাছ থেকে কিন্তু 200 টাকা এখানে ফর্ম ফিল আপ বাবদ বা অ্যাপ্লিকেশন ফি বাবদ কিন্তু এখানে নেওয়া হচ্ছে, ওকে। অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাকে দিতে হবে 200 টাকা। এবং মেয়েদের ক্ষেত্রে যদি বলি, তো মেয়েদের ক্ষেত্রে এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি বাবদ দিতে হবে 100 টাকা, ওকে। এবং এখানে দেখো কিছু আমাদের রিজার্ভেশন অফ সিট, মানে রিজার্ভেশন কিভাবে থাকবে, আমাদের সিট যত আর কি সিট আছে সিটগুলোতে সেগুলো কিন্তু এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। যেমন ওমেন মানে মেয়েদের ক্ষেত্রে তোমাদের জন্য এখানে কিন্তু 20% সিট রিজার্ভ থাকছে, এবং শিডিউল কাস্টদের জন্য মানে এসসিদের জন্য 22% সিট রিজার্ভ থাকছে, এসটিদের জন্য এখানে 6% সিট কিন্তু রিজার্ভ থাকছে, ওবিসিদের জন্য 7% রিজার্ভ থাকছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য 4% রিজার্ভ থাকছে। তো টোটাল এটা কিন্তু আমাদের রিজার্ভ থাকছে। এবং এর সঙ্গে আরেকটা কথা তোমাদের বলে দিই যে আমাদের একটা এখানে কিন্তু কোটা থেকে থাকে, সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কোটা, এবং ডিস্ট্রিক্ট কোটাতে দেখো আমাদের সবথেকে কিন্তু বেশি কিন্তু সিট এখানে আমাদের রিজার্ভ আছে, মানে 50% সিট, মানে ধরো কোনো এক ডিস্ট্রিক্টে আমাদের সিট আছে 100টা, তো এই 100টা সিটের মধ্যে 50টা সিট থাকবে আমাদের সেই ডিস্ট্রিক্টে পড়াশোনা করা
বা সেই ডিস্ট্রিক্টে থেকে যারা মাধ্যমিক দিয়েছে বা যারা 8 পাস করেছে, ন্যূনতম যে কোয়ালিফিকেশনটা আমাদের এখানে লেগে থাকে, সেই কোয়ালিফিকেশনটা সে যে ডিস্ট্রিক্ট থেকে করেছে সেই ডিস্ট্রিক্টে কিন্তু তার জন্য 50% কোটা, মানে 50% সিট কিন্তু রিজার্ভ থাকবে। তো 100-র মধ্যে 50 মানে 50টা কিন্তু সেই ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীদের জন্য এখানে রিজার্ভ থাকবে। সেই ডিস্ট্রিক্ট বলতে এখানে সেই ডিস্ট্রিক্টে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের কিন্তু, মানে সেই ডিস্ট্রিক্টে বসবাসকারী যে আর কি ছাত্রছাত্রী আছে তাদের জন্য কিন্তু নয়। সেই ডিস্ট্রিক্টে যদি সে পড়াশোনা করে থাকে, মানে মাধ্যমিক দিয়ে থাকে বা 8 পাস করে থাকে, তাহলে কিন্তু তার জন্য এখানে রিজার্ভেশনটা থাকবে। তুমি যে গ্রুপে ফর্ম ফিল আপ করবে সেই গ্রুপ অনুযায়ী। ওকে, এম গ্রুপে করে থাকলে তাহলে মাধ্যমিকটা দেখা হবে, আর ই গ্রুপে যদি করে থাকো তাহলে 8 পাসটা কিন্তু তোমার এখানে দেখা হবে। এছাড়া দেখো এখানে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা এই সকল ডিস্ট্রিক্ট থেকে আছো, কোন কোন ডিস্ট্রিক্ট সেটাও একটু আমি তোমাদেরকে বলে দিই, একটু অপেক্ষা করো। দেখো এখানে যে ডিস্ট্রিক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন 50% ডিস্ট্রিক্ট কোটা ফর অ্যাডমিশন, দ্য ডিস্ট্রিক্ট কোটা উইল বি ব্রট আন্ডার কনসিডারেশন অ্যাজ এ জেনারেল সিট বলে এখানে আমাদেরকে বলে দিয়েছে। মানে 50% যে ডিস্ট্রিক্ট কোটাটা আছে সেটা কিন্তু আমাদের পরবর্তীকালে কিন্তু জেনারেল সিটে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে সেকেন্ড কাউন্সেলিং হওয়ার পরে। যখন সেকেন্ড কাউন্সেলিং আমাদের হয়ে যাবে, তারপরেও যদি দেখা যায় যে 50% যে ডিস্ট্রিক্ট কোটা আছে সেখানে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, সেটা আমাদের সিটগুলো আছে পড়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই সকল সিট আমাদের জেনারেল সিটে কিন্তু পরিবর্তন হবে। মানে প্রত্যেক ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীরা কিন্তু সেই সিটটার জন্য কিন্তু তখন ওখানে ফাইট করতে পারবে। ওকে, এর সঙ্গে সঙ্গে এখানে আরও আমাদের কিছু বলেছে, যেমন এসসি ক্যান্ডিডেট যারা আর কি আছে, মানে এসটি যে আর কি আমাদের সিটগুলো আছে, এসটি সিট আমাদের আছে 6%। এবার দেখা গেলো এই 6% আমাদের রিজার্ভেশন মানে ছাত্রছাত্রী পাওয়া গেল না, তাহলে সেক্ষেত্রে এই 6%-এর মধ্যে যত সিট আর কি আমাদের থেকে আছে, খালি আছে, সেই সকল খালি সিট কিন্তু আমাদের এসসি সিটে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এবার এসসি সিটে থাকার পরেও দেখা গেল যে সেগুলো আমাদের খালি আছে অনেক সিট, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সিটগুলো আমাদের জেনারেল সিটে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে। এক একটা কাউন্সেলিং হওয়ার পরে এগুলো কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা জেনারেলে কিন্তু কনভার্ট হয়ে যাবে, যদি খালি থাকে তাহলে সেক্ষেত্রে। ওকে, তবে এখানে দেখো, এখানে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 50% যে ডিস্ট্রিক্ট কোটা, 50% ডিস্ট্রিক্ট কোটা আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে থাকলে পরেও এখানে কিছু ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু আমাদের এবছরও 50% ডিস্ট্রিক্ট কোটা থাকছে না। সেগুলো কথায় কথায় সেগুলো যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট কোটা উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য ডিস্ট্রিক্ট অফ কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া অ্যান্ড সাব ডিভিশন নেমলি কল্যাণী আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড চন্দননগর, তারপরে এখানে আমাদের শ্রীরামপুর আছে, তারপরে চিনসুরা আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট। এই যে সকল আর কি আমি তোমাদের জায়গার নাম বললাম, এই সকল জায়গায় কিন্তু আমাদের কি থাকছে না, কোনো রকমের ডিস্ট্রিক্ট কোটা থাকছে না। মানে আমি অন্যান্য যে সকল ডিস্ট্রিক্ট আর কি আমাদের আছে, সেখানে যদি 100টা সিট আছে, 100টা সিটের মধ্যে 50টা সিট সেই সকল ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীদের জন্য থাকছে। বাট এই সকল যে আর কি আমি তোমাদের ডিস্ট্রিক্টের কথা বললাম, এই সকল জায়গার যে আর কি আমি তোমাদের কথা বললাম, এখানে যদি 100টা সিট থাকে, তো 100টা সিটই কিন্তু জেনারেল সিট হিসাবেই থাকবে। জেনারেল সিট মানে অবশ্যই এখানে আমাদের এসসি, এসটি, ওবিসি প্রত্যেক ওমেন ক্যান্ডিডেট থেকে শুরু করে প্রত্যেকের জন্য থাকবে। বাট এই 100টা সিটের মধ্যে কোনো কিন্তু ডিস্ট্রিক্ট কোটা আমাদের থাকছে না। মানে 50% যেটা আর কি আলাদা ডিস্ট্রিক্টে আমাদের আছে, সেটা কিন্তু এই সকল জায়গায় আমাদের থাকছে না। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রিক্ট কোটার কিন্তু খেলা। এবার নিচের দিকে যদি আমরা আসি, তো এখানে আমাদের কিছু ডিস্ট্রিক্ট কোটা, সিট, ওমেন কোটা সম্পর্কে এখানে কিছু বলেছে। এগুলো সম্পর্কে যদি তোমরা জানতে চাও তো তোমরা অবশ্যই বলবে, আমি তোমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট ভিডিও করে পরবর্তীকালে জানাবো। এবার হচ্ছে গিয়ে আমাদের পরের পেজটাতে আমরা চলে আসি। এখানেও আমাদেরকে কিছু বলেছে, এগুলো তোমরা কিন্তু একটু নিজেরাই কিন্তু দেখে নেবে। এবার দেখো এখানে আমাদের কিছু এখানে কি সম্পর্কে বলেছে আমরা যদি এখানে দেখি, তো এখানে বলছে যে ক্যান্ডিডেট উইথ মেন্টালি, এখানে দেখো এখানে এগুলো সম্পর্কেও আমি তোমাদের পরবর্তীকালে জানাবো। ডিএসটি মোড অফ অ্যাডমিশন, ডুয়েল সিস্টেম অফ ট্রেনিং, এখানে আমাদের একটা বলে একটা আছে, কিছু কিছু কলেজে এটা আমাদের থেকে থাকে। এটা সম্পর্কেও আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাবো। একটা ভিডিওর মাধ্যমে যদি আমি পুরোটা যদি তোমাদের বলি, তাহলে ভিডিওটা কিন্তু আমাদের অনেক একটা লম্বা কিন্তু ভিডিও হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা কিছু সম্পর্কে না বলাই, হয়তো আমি মনে করি যে একটা ভিডিওর মধ্যে না বলাই ভালো হবে, কেননা অলরেডি 15 মিনিট কিন্তু হতে চলেছে আমাদের ভিডিওটা।
এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের ফি সম্পর্কে, মানে আমাদের কত ফি লাগবে কোন কলেজে ভর্তির ক্ষেত্রে, মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে প্রথমেই আমাদের যে আর কি আমাদের যে আইটিআই এর আর কি এখানে কথা বলেছে, সেটা বলেছে কি আমাদের পিওর গভর্নমেন্ট আইটিআই। এবং এই পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তির ক্ষেত্রে আমাদের যে ফি স্ট্রাকচারটা আর কি, মানে কত টাকা আমাদের ফি লাগবে সেটা যদি আমরা দেখি, তাহলে ভর্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় আমাদেরকে এই 180 টাকা দিতে হবে টিউশন ফি বাবদ। প্রত্যেক 6 মাস পর পর কিন্তু আমাদেরকে এই 180 টাকা করে দিতে হবে। ওকে, ধরো তুমি 2 বছরে ট্রেডে ভর্তি হয়েছো, তো 2 বছরে আমাদের 6 মাস পর পর যদি আমরা দেখি তো 4 বার কিন্তু তোমাকে 180 টাকা করে দিতে হবে। কিন্তু প্রথম অবস্থায় তোমাকে 180 টাকা দিতে হচ্ছে। প্লাস যদি তুমি আইএমসি কোটাতে সিলেক্ট হও, তাহলে সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের যে রুলস আছে, যে ফিটা আর কি নির্ধারিত করবে এবছর, সে অনুযায়ী তোমাকে কিন্তু অতিরিক্ত এখানে কিছু টাকা দিতে হবে। আর যদি তুমি আইএমসি কোটা না নিয়ে থাকো, সিলেক্ট না করো, তাহলে সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু এই টাকাটা তোমাকে দিতে হবে না। ওকে, এই টাকাটা বাদ দিয়ে বাকি যে টাকাগুলো আছে সেগুলো তোমাকে দিতে হবে। সেগুলো কি কি? এখানে অ্যাডমিশন ফি বাবদ একবার শুধুমাত্র তোমাকে 100 টাকা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ তোমাকে একবার শুধুমাত্র 30 টাকা দিতে হবে। এবং যদি তুমি রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে 30 টাকা দিতে হবে না, তোমাকে 15 টাকা কিন্তু এখানে দিতে হবে। এর সঙ্গে কোশ্চেন মানি বাবদ কিন্তু এখানে তোমাকে একবার 100 টাকা দিতে হবে। তাহলে এই 100, 200 আর 300, 380 আর এদিকে কত 410 টাকার মতো কিন্তু আমাদের হচ্ছে। তো এই টাকাটা কিন্তু আমাদের লেগে থাকে ভর্তির ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে 410 টাকার মতো লাগছে, আর মেয়েদের ক্ষেত্রে আবার এখানে 15 তোমরা মাইনাস করে দিয়ে দাও, যত আসছে ওই 4395 মতো কিন্তু তোমাদের টাকা লেগে থাকে মেয়েদের ক্ষেত্রে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট টাইম যখন তোমরা কলেজে চান্স পাবে পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজে, তখন কিন্তু তোমাদেরকে এই টাকাটা দিতে হবে ভর্তি হওয়ার সময়। ওকে, এবং তোমরা যারা আইএমসি কোটাটা সিলেক্ট করবে, মানে আইএমসি কোটাতে তোমরা যারা চান্স পাবে, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা যেটা আর কি আমি তোমাদের বললাম 410 টাকা, এটা তো দিতে হবে। প্লাস অতিরিক্ত এখানে যে টাকাটা আর কি আমাদের মেনশন থাকবে, যেটা পরবর্তীকালে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে জানানো হবে, এবং সেই টাকাটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো তোমাকে কিন্তু এত টাকা এখানে দিতে হবে। ওকে, যে টাকাটা আর কি এখানে আসবে সেটা আমি পরবর্তীকালে তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের পিওর গভর্নমেন্ট কলেজ। এবার হচ্ছে কি আমাদের প্রাইভেট তো নয়, আমাদের 50-50 আর কি, আমাদের যেটা পিপিপি মডেলের কলেজ যেগুলো হয়ে থাকে, এখানে আমাদের কীরকম ফি স্ট্রাকচার আছে সেটা একটু আমরা দেখে নিয়ে নিই। তো দেখো, পিপিপি মোডের যে কলেজগুলো আছে এগুলোও কিন্তু আমাদের সরকারি কলেজে, মানে এখানে তোমরা যারা কাউন্সিলিংয়ের থ্রু তোমরা ভর্তি হবে, তো তোমরা অবশ্যই সরকারি স্টুডেন্ট। বাট যারা আর কি ম্যানেজমেন্ট মতে যারা আর কি ভর্তি হবে, তাদের ক্ষেত্রে একটু টাকাটা বেশি লাগবে। তো সেই টাকাটার আমি কথা বলছি না, তোমরা যারা সরকারি মতে এখানে সিট নেবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কত টাকা লাগবে সেটা কিন্তু এখানে আমি তোমাদের বলছি। যে দেখো, আমাদের এখানে 6 মাস পর পর এখানেও সেম আমাদেরকে 180 টাকা করে দিতে হবে। এবং অ্যাডমিশন ফি বাবদ তোমাদেরকে 100 টাকা দিতে হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ তোমাদেরকে 30 টাকা দিতে হবে। আর যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 15 টাকা লাগবে। আর কোশ্চেন মানি বাবদ এখানে 100 টাকা দিতে হবে। এখানেও কিন্তু আমাদের 410 টাকার মতোই দিতে হবে তোমাদেরকে ভর্তি যখন তোমরা হবে তখন। ওকে, 410 টাকা। মানে আমরা যদি পিওর গভর্নমেন্ট প্লাস আমাদের পিপিপি মডেল যে কলেজগুলো আছে, এখানে যদি আমরা ফি স্ট্রাকচার দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে দুটোর ক্ষেত্রেই আমাদের সেম কিন্তু আমাদের টাকা পে করতে হচ্ছে। মানে ভর্তির সময় 410 টাকার মতো দিতে হচ্ছে ছেলেদেরকে, আর মেয়েদেরকে একটু কম দিতে হচ্ছে, 15 টাকার মতো কম দিতে হচ্ছে। বাট যদি তোমরা এখানে যে জায়গাটায় আর কি ডিফারেন্স আছে সেটা হচ্ছে গিয়ে, যদি তোমরা গভর্নমেন্ট কলেজে পিওর গভর্নমেন্ট কলেজে ভর্তির ক্ষেত্রে আইএমসি কোটাটা সিলেক্ট করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে আইএমসি কোটার জন্য অতিরিক্ত কিছু টাকা এখানে দিতে হচ্ছে। আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটায় যদি তুমি এই পিপিপি মোডের আইটিআই কলেজে ভর্তি হও, তাহলে ম্যানেজমেন্ট কোটার যে ফি আছে সেই অনুযায়ী তোমাকে অতিরিক্ত একটা টাকা দিতে হচ্ছে। বাদ বাকি তোমরা দুই জায়গায় যখন তোমরা কাউন্সিলিংয়ের থ্রু তোমরা গভর্নমেন্ট কোটা সিলেক্ট করে এখানে তোমরা ভর্তি হতে আসবে, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের যে ফি সেটা কিন্তু সেম ওই 410 টাকায় লাগছে। ওকে, আর 6 মাস পর পর গিয়ে তোমাদেরকে 180 টাকা করে জাস্ট দিতে হবে তোমাদেরকে টিউশন ফি বাবদ। 6 মাস পর পর প্রত্যেক মাসে 30 টাকা করে, ওটা একবারই তোমাদের 6 মাস পর পর কিন্তু নেওয়া হয়ে থাকে। ওকে, তো এটাই হচ্ছে কি আমাদের ফি স্ট্রাকচার।
আমাদের সরকারি আইটিআই কলেজে পড়ার জন্য। ওকে, এবার চলে আসি পরের পেজে দেখো এখানে আমাদের শুরু হয়ে যাচ্ছে যেটা, তার আগে এখানে দেখে নিই নিচে আরও কোনো কিছু আছে নাকি। হ্যাঁ, এখানে আমাদের কিছু বলেছে যে ইন্ট্রোডাকশন, মানে এখানে কবে কি শুরু হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে আমাদেরকে এখানে বলেছে। যেমন স্টার্টিং ডেট এখানে আমাদের 15 তারিখ, হয়তো 15 তারিখ থেকেই হয়তো শুরু হয়েছে কিনা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তবে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ওকে, যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নাও, কেননা লাস্ট ডেটের যদি আমি কথা বলি তো লাস্ট ডেট যখন বলবে আমাদেরকে, যে যখন আর কি আসবে লাস্ট ডেট, তখন কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলে দিয়ে দেবো। এবং লাস্ট ডেটের পরে কবে তোমরা ডকুমেন্ট আপলোডিং সম্পর্কে এখানে বলছে, তারপরে এখানে আমাদের কিছু মেরিট লিস্টের সম্পর্কে, মানে র্যাঙ্ক কার্ড কবে আসবে না আসবে এগুলো সম্পর্কে তো আমি তোমাদের অলরেডি বলছি, আমি তোমাদেরকে যে বলে দিয়ে দেবো। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে বলছে যে টেন্টেটিভ স্টার্টিং ডেট অফ চয়েস ফিলিং, মোস্ট ইম্পর্টেন্ট চয়েস ফিলিং কীভাবে করবে না করবে এ সম্পর্কে তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো। ওকে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি এই অ্যানেক্সার এ থেকে, যে টেন্টেটিভ লিস্ট অফ গভর্নমেন্ট আইটিআই আইটিসি জেপি, এখানে যে সকল আর কি আমাদের কলেজের কথা বলেছে, এই সকল কলেজ বা যে সকল আর কি এখানে আমাদেরকে ইনস্টিটিউটের কথা বলেছে, এই ইনস্টিটিউটগুলোই কিন্তু হচ্ছে আমাদের মেইন ইনস্টিটিউট। মানে এর বাইরে যদি তোমরা কোনো ইনস্টিটিউটে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে সেই ইনস্টিটিউটটা কিন্তু ফেক হতে পারে। ওকে, তো অবশ্যই এখানে আমাদের সরকারি যে ইনস্টিটিউট বা যে আর কি সরকারের তরফ থেকে যে ইনস্টিটিউটের এখানে লিস্ট আমাদেরকে দিয়েছে, তোমরা এই সকল ইনস্টিটিউটে কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করবে, এর বাইরে কিন্তু কোথাও গিয়ে তোমরা ভর্তি হবে না। অবশ্যই এটা আমি যারা তোমরা ডিরেক্টলি ভর্তি হতে যাচ্ছ কোথাও প্রাইভেট মতে, সেক্ষেত্রে তোমাদের জন্য এই কথাগুলো বলছি। আর যারা তোমরা সরকারি মতে ভর্তি হবে কাউন্সেলিংয়ের থ্রু, তাদের জন্য কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যখন তোমরা কাউন্সেলিং করবে তখন যে সকল তোমরা কলেজে ওখানে পাবে সরকারি, সেই সকল কলেজের মধ্যে যে কোনো কলেজে তোমরা ভর্তি হতে পারবে, সেটা 100% কিন্তু অথেন্টিক কিন্তু কলেজ থাকবে। ওকে, তো এখানে আরেকটা কথা বলে দিই, যে যেমন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের গভর্নমেন্ট লেখা আছে, মানে এটা হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট কলেজ, এবং এর পাশে দেখতে পাচ্ছি আমরা পিটিপি লেখা আছে, মানে এটা হচ্ছে কি আমাদের পিপিপি মোডের কলেজ কিন্তু। ওকে, তো এই যে গভর্নমেন্ট কলেজ বা এই গভর্নমেন্ট কলেজের পাশে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেডের কিন্তু লিস্ট দেওয়া আছে। যেমন এখানে আমাদের আলিপুরদুয়ারের এই কলেজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স মেকানিক ডিজেল ইঞ্জিন, তারপরে মেকানিক মোটর ভেহিকেল, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেইনটেনেন্স, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি আমাদের এই ইনস্টিটিউট বা এই আইটিআইতে থাকা যে সকল ট্রেড আর কি, সেই সকল ট্রেডের কিন্তু লিস্ট এখানে আমাদের আইটিআই কলেজটার পাশে কিন্তু এখানে দেওয়া আছে, এবং এর অ্যাড্রেস এখানে দেওয়া আছে, কলেজের নাম দেওয়া আছে, কোন সাব ডিভিশনে আছে, ডিস্ট্রিক্ট কোথায় আছে সেগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া আছে, কোন ডিস্ট্রিক্টে আছে। ওকে, তো তোমরা দেখে নিয়ে নাও তুমি যে কলেজটাতে আর কি ভর্তি হতে চাচ্ছ সেই কলেজের মধ্যে কোন কোন ট্রেড আছে। যেমন এখানে আমি তোমাদেরকে বললামই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কলেজটা, যেমন আলিপুরদুয়ারের এই কলেজের নাম হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আলিপুরদুয়ার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ট্রেডগুলো আছে তার কিন্তু লিস্ট আমাদের পাশেই কিন্তু দেওয়া আছে, যে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটা এবছর আছে, তারপরে মেকানিক ডিজেল ইঞ্জিন আছে, মেকানিক মোটর ভেহিকেল আছে, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড মেইনটেনেন্স, নেটওয়ার্ক মেইনটেনেন্স, এই সকল ট্রেড আমরা দেখতে পাচ্ছি যে এই কলেজের মধ্যে আছে, এই ইনস্টিটিউটের মধ্যে আছে। তো সেমভাবে তোমরা দেখে নিয়ে নাও, এখানে অনেক বড় মানে অনেক কয়েকটা কিন্তু পেজে আমাদের প্রত্যেক আইটিআই কলেজের কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে। তো তোমরা নিজেরাই দেখে নিয়ে নাও যে এখানে তোমরা কোন কলেজে আর কি ভর্তি হতে চাও এবং সেই কলেজে কি কি ট্রেড আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবে যদি তোমাদের কোথাও এ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তবে আর ভিডিওটা আমি লম্বা করতে চাই না, অলরেডি ভিডিওটা কিন্তু আমাদের 24 মিনিট পার হয়ে গিয়েছে। এখানে ভিডিওটা আমি শেষ করছি। তবে তোমরা যারা আর কি নতুন আছো, আমি তোমাদের বলতে চাই, তোমরা যদি আইটিতে ভর্তি হতে আসছো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের তাকত স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটি রিলেটেড ক্লাস থেকে শুরু করে তারপরে আমাদের যে কম্পিটিটিভ এক্সামের ক্লাস আছে সেই ক্লাসও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে করতে পারবে। থ্যাংক ইউ।